এখন রাজনীতিতে যে বাংলার ইস্যুগুলি রয়েছে, আমি তার মধ্যে কয়েকটি বলছি। তৃণমূল যেহেতু এখানকার শাসক দল, তাদের কিন্তু রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী এবং ইত্যাদি ইত্যাদি স্ত্রী। এবং কোথায় যেন হারিয়ে যাচ্ছে সেই শিল্প। হলো না যে টাটা যে কারণে চলে গেল এই রাজ্য থেকে, আবার কিন্তু শিল্প আসার যে সম্ভাবনা, এই যে শিক্ষার আরও মান উন্নয়নের যে সম্ভাবনা, সেই বৃত্তিমূলক ব্যাপারগুলো কিন্তু একেবারে ইস্যু থেকে হারিয়ে যাচ্ছে। একেবারে ক্যাশ টাকা কি পেলাম ডিরেক্ট, এই ইস্যুগুলোই কি রাজনীতির ইস্যু? এত বড় ভোট, সংসদে মানুষের কথা, এই তো কন্যাশ্রী আর এই তো চাপা পড়ে যাচ্ছে। আমি বলছি শিল্প, কলকারখানা, শিক্ষা, যেটা একদম বেসিক ব্যাপার, সেটা তো নেই। দেখুন, এইভাবে জাজ করতে গেলে সবার আগে আপনাকে বুঝতে হবে এই মুহূর্তে ভারতবর্ষের ভোট, পার্লামেন্টেরিয়ান ইলেকশন এবং সর্বোপরি এই কেন্দ্র রাজ্য সম্পর্ক, এই যে নানা রকম তর্ক বিতর্ক, এর অবজেক্টিভটা কী। আমার ব্যক্তিগত ওপিনিয়নে আমি যেটা দেখেছি যে এই মুহূর্তে বিজেপি, তৃণমূল বা যারা এই ধরনের মেন স্ট্রিম পলিটিক্যাল অর্গানাইজেশন রয়েছে, কংগ্রেস, তাদের প্রত্যেকেরই যদি আপনি অ্যাপ্রোচটা দেখেন, তাদের পলিটিক্যাল কমিউনিকেশনের মধ্য দিয়ে তারা মানুষকে যে ধরনের অ্যাসপিরেশান সেট করাচ্ছেন বা তারা যে নিজেরাও যে অ্যাসপিরেশানগুলো নিজেদের জন্য সেট করছেন, সেগুলো সবই হচ্ছে শর্ট টার্ম গোল অ্যাটেনমেন্ট। মানে আগামী 7 দিনে আমি কি দেখতে চাইছি, আগামী 1 বছর আমি কি দেখতে চাইছি। এরা কখনোই 5 বছর, 10 বছর, 15 বছরের ইম্প্যাক্টটা দেখছে না। সেটা আপনি কেন্দ্রের ক্ষেত্রে আপনি রঘুরাম রাজনের লেটেস্ট বইটা পড়লেই আপনি বুঝতে পারবেন যে তিনি একদম দেখাচ্ছেন যে কীভাবে শুধুমাত্র সার্ভিস সেক্টর বিজনেসকে ন্যাশনালি এন্ডোর্স করবার জন্যে ম্যানুফ্যাকচারিং, ইন্ডাস্ট্রি, এইগুলো চাপা পড়ে যাচ্ছে এবং সার্ভিস সেক্টর বিজনেসে যে টায়ারকে কেন্দ্রীয় সরকার মানে এন্ডোর্স করছেন বা র্যাটিফাই করছেন, সেইগুলো হচ্ছে এক্সট্রিমলি হাই স্কিল্ড জব। সেই হাই স্কিল্ড জব এবার যখন আমরা স্কিল এনহ্যান্সমেন্টের সাথে সেটার একটা তুল্যমূল্য বিচার করছি, আমরা দেখছি যে ধরনের স্পেশালাইজড স্কিলের বাজার ভারতবর্ষে তৈরি হয়েছে ইন সার্ভিস সেক্টর, সেই পরিমাণ স্কিল আছে এই মানুষের সংখ্যা ইউথদের মধ্যে কম, যেই কারণে আমাদের আনএমপ্লয়মেন্টের রেশিওটা বাড়ছে। মানে আমি যে ধরনের স্কিলের অধিকারী, সেই ধরনের জব, সেই ধরনের বাজার এই মুহূর্তে নেই। এবার ঘটনাটা হচ্ছে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, এই ধরনের জিনিসপত্রগুলো কেন হচ্ছে, কী ব্যাপার বৃত্তান্ত। দেখুন, প্রথম কথা হচ্ছে মমতা ব্যানার্জি যে রাজনীতিটা করছেন, আমি এটা ঠিক মানে আমাদের এখানে যে যে বার্ডেনগুলো আছে, সেই একই রকম অর্থনৈতিক বার্ডেন আছে এরকম একটা দেশের তুলনা আমি যদি করি আপনার সাথে, সেটা হচ্ছে জাপান। জাপানের একটা রাজনৈতিক মডেল, যেটাকে ওরা বলছে ওমেন ইকোনমিক্স। ওমেন ইকোনমিক্স ওখানকার প্রাইম মিনিস্টারের একটা খুব চমৎকার মানে অ্যাসপিরেশন। তারা যেভাবে অপারেট করলেন, তারা কিন্তু মহিলাদের হাতে টাকা দিলেন শুধুমাত্র ক্যাশ টাকা, কন্যাশ্রী, রূপশ্রী, এই সমস্ত উল্টোপাল্টা দিয়ে নয়। তারা যেটা করলেন, সবার প্রথমে মেয়েদের সোশ্যাল বার্ডেনটা খুঁজে বার করার চেষ্টা করলেন, যে মেয়েদের সবথেকে বড় সোশ্যাল বার্ডেন হচ্ছে চাইল্ড কেয়ার অ্যান্ড প্যারেন্টিং। এইবারে তারা চাইল্ড কেয়ার এবং প্যারেন্টিং সার্ভিসের ডেভেলপমেন্টের জন্যে সরকার স্পেসিফিক্যালি এমন কিছু ওখানে সোশ্যাল ইনোভেশন করলেন, সোশ্যাল রিইঞ্জিনিয়ারিং করলেন, যেখানে ছেলে মেয়ে মানুষ করা বা ডোমেস্টিক ওয়ার্কের যে মানে ডেইলি কোর্সের যে বার্ডেনটা, যে বাধ্যকতাটা, যেটা মেয়েদেরকে আলটিমেটলি আটকে রাখে, সেই জায়গাটা থেকে তাদেরকে মুক্ত করে দিলেন। দিয়ে এবার তাদেরকে স্কিল এনহ্যান্স করলেন, তাদেরকে কাজের জন্য ইনভলভ করলেন এবং তারপরে আপনি যদি তাদের ওমেন লেবার ফোর্স পার্টিসিপেশন রেট WLFPR এটা যদি দেখেন, তাহলে অ্যাটলিস্ট 30 থেকে 35% বৃদ্ধি হয়েছে এই ওমেন ইকোনমিক্স কনসেপ্ট জাপানে ইন্ট্রোডিউস হওয়ার পরে। তাহলে পশ্চিমবঙ্গ কেন করছে না? আচ্ছা, জাপান অনেক বড় কম্প্যারিজন হয়ে গেল। আমি উড়িষ্যার সাথে কম্পেয়ার যদি করি, উড়িষ্যায় আপনি দেখবেন, উড়িষ্যাতেও কিন্তু এই ওয়েলফেয়ার ইকোনমির কনসেপ্টে বা এই সোশ্যালিস্ট কনসেপ্টে ইকোনমিক রিফর্ম হয়েছে। তারা কি করেছে, তারা মেয়েদের হাতে ওইভাবে ক্যাশ টাকা না দিয়ে তারা যেটা করেছেন যে স্কিল এনহ্যান্সমেন্ট করেছেন, ছোট ছোট সেলফ হেল্প গ্রুপের কনসেপ্ট ইন্ট্রোডিউস করেছেন। তারপরে সেই মহিলারা শিক্ষিত হয়েছেন, বিভিন্ন রকম স্কিল নিজেদের মধ্যে ধারণ করেছেন এবং তারপর তারা বাজারে এসেছেন, নিজেরা প্রোডাকশান করছেন, যেটা আলটিমেটলি জিডিপিতে রিফ্লেক্ট হচ্ছে। আর তৃণমূল কংগ্রেস যে পলিসিগুলো করলো, তারা বুঝে গেল যে লং টার্ম গোল দিয়ে এদের কোনো ভিশন নেই। তার একটা কারণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেস দলটার রাজনৈতিক উত্থান এবং সাস্টেনেবিলিটি, এই দুটো অ্যানালাইজ করেই আমি দেখতে পাচ্ছি যে এদের পলিটিক্যাল পার্টি হিসাবে এই দলটার নিজস্ব কোনো ভিশন নেই।
আপনি কোনো তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী আমলা কাউকে জিজ্ঞাসা করলে সে বলতে পারবে না যে তার দলের মোটোটা কী। আপনি একজন সিপিএমের কাউকে জিজ্ঞাসা করলে সে বলবে যে আমরা ক্লাসলেস পলিটিক্সের কথা বলছি, আমরা কাস্টহীন পলিটিক্সের কথা বলছি, আমরা ওয়েলফেয়ারের কথা বলছি, আমরা সাম্যের কথা বলছি, ইত্যাদি ইত্যাদি তারা বলবে। আপনি যদি কংগ্রেসকে জিজ্ঞাসা করেন তারা ওয়েলফেয়ার ইকোনমিক্সের কথা বলবে, গান্ধিয়ান সোশ্যালিজমের কথা বলবে, ইত্যাদি ইত্যাদি বলবে। আপনি যদি বিজেপিকে জিজ্ঞাসা করেন তারা হিন্দু রাষ্ট্রের কথা বলবে, তারা গ্লোবাল হিউম্যানিজমের কথা বলবে, ইত্যাদি ইত্যাদি বলবে, যে ধর্মের ভিত্তিতে বিভাজন হয়েছে আমরা সেটা আবার র্যাটিফাই করছি, ইত্যাদি কিছু না কিছু একটা তাদের একটা দর্শন আছে। এবার সেই প্রত্যেক দলে দর্শনের ভুল থাকতে পারে, ঠিক থাকতে পারে, সেটা অন্য আলোচনার ব্যাপার, কিন্তু একটা দর্শন থাকতে হবে, একটা প্রজেকশান থাকতে হবে। সেই প্রজেকশানের ভিত্তিতে সেইটা আপনি আপনার পলিসিটা সেট করবেন বা আপনার কমিউনিকেশনটা হবে। কিন্তু আনফর্চুনেটলি কংগ্রেস থেকে বিচ্যুত হয়ে গিয়ে সিপিএমের শেষের দিকের মিসম্যানেজমেন্টের কারণে গর্জে ওঠা তৃণমূল কংগ্রেসের আজ অবধি কোনো রকমের ভিশন নেই। তারা বলতে পারবে না তারা কী চায়, তারা কি সাম্যবাদের কথা বলে, তারা কি ক্যাপিটালিজমের কথা বলে। তা আপনি দেখবেন একটা জগা খিচুড়ি ভিশন। প্রথমে তারা বললো আমরা ক্যাপিটালিস্ট হাটাও, এই অভিযানে নেমে পড়লো যে আমরা একদম এই বড়লোকদের মানি না। তারপর ইলেকটোরাল বন্ড থেকে বেশি পরিমাণে টাকা নিল। তারা বলল যে সিপিএম এই সমস্ত গরিবের কথা বলে, এই সমস্ত করে, অমুক তসু করে, নানা রকম আজগুবি কথাবার্তা বলে তারা এমন একটা ভাব প্রকাশ করলো যে সিপিএম শুধুমাত্র গরিবদের কথা বলে, গরিবদের কিছু করে না, এই করে না, সেই করে না বলে নিজে এমন কিছু প্রকল্প ইন্ট্রোডিউস করলো তৃণমূল কংগ্রেস, সে কন্যাশ্রী বলুন, তারপরে এই আমাদের লক্ষ্মীর ভাণ্ডার বলুন, যেগুলো সরাসরি সোশ্যালিস্ট ওয়েলফেয়ার ইকোনমিকে ইঙ্গিত করছে। তাহলে তুমি সোশ্যালিজম থেকে ধার করছো, তোমার ধারণা, তুমি ক্যাপিটালিজম থেকে ধার করছো, তুমি ইলেকটোরাল বন্ডের টাকায় তোমার পার্টি চালাচ্ছ। আচ্ছা, তারপরে তারা বিজেপিকে বললো যে তুমি রাম মন্দির করছো, রাষ্ট্র কেন ধর্ম প্রচার করবে, ইত্যাদি ইত্যাদি করবে, রাম মন্দির নিয়ে নানা রকমের তারা একদম তুলোধনা করলো। ভোটের প্রচারে আপনি দেখবেন প্রত্যেকটা এমপি ক্যান্ডিডেট মন্দির, মসজিদ, গির্জা থেকে প্রতিদিন প্রচার শুরু করছে। তাহলে তুমি কেন করছো? তাহলে তুমি বিজেপির ধর্মীয় যে বিভাজনের রাজনীতি সেটা থেকেও তুমি শুরু করছো। তুমি কেন ঈদের মঞ্চে অনারেবল চিফ মিনিস্টার গিয়ে বলছেন যে আমি সিএ মানি না? ওটা ঈদের পবিত্র ঈদের মঞ্চ রে ভাই, ওটা সিএ প্রতিবাদের মঞ্চ নয়। এইগুলো থেকে আপনি যখন কম্পেয়ার করতে বসবেন, আপনি মজার জিনিসটা দেখবেন যে তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় প্রবলেম যে সেই দলের না নেতারা, না মন্ত্রীরা, না ফাউন্ডিং ফাদাররা কেউ আজ অবধি একটা আদর্শ সেট করতে পারেনি, এবং তাদের হায়ার লিডারশিপ থেকে লোকাল লিডারশিপ তারা কেউই জানেন না যে তারা কী চায়। জিজ্ঞাসা করলেই বলবে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা চলছি। আরে সেনাপতিত্বর নেতৃত্ব টুয়ার্ডস হুইচ ডিরেকশন? তোমার ডিরেকশানটা কী কেউ জানে না। তারা যেটা বলছে, আমি বলছি না সেটা ঠিক বলছে না ভুল বলছি, বাট তুমি জানো যে তুমি কোন ডিরেকশানে যাচ্ছ। তুমি ক্যাপিটালিজমের দিকে যাচ্ছ, তুমি সোশ্যালিজমের দিকে যাচ্ছ, তুমি বটম লাইনের দিকে যাচ্ছ। আচ্ছা, অনেক সময় বলে দেখি, আমাকে টিভিতেও বলতে বলেছিল যে আমরা সংখ্যালঘুদের পক্ষে, তৃণমূল কংগ্রেস নাকি সংখ্যালঘুদের পক্ষে। আমি অর্থনীতির খাতা যখন খুলছি আমি দেখছি সম্পূর্ণ চিত্রটা আলাদা। আমার ব্যক্তিগত কথা না, আপনি 2016 সালের অমর্ত্য সেনের কাজ খুলে বার করুন, আপনি কোনো একটা সোশিওলজিক্যাল জার্নাল বা কল্যাণ ইউনিভার্সিটির এক প্রফেসরের চমৎকার কাজ আছে এই নিয়ে, আপনি দেখতে পারবেন যে লার্জার স্কেল অফ রুরাল বেঙ্গলে মুসলমান সম্প্রদায়ের মানুষদের, বহুর মানুষের রোজগার মাসে 5,000 কিংবা 2,500 টাকার কম। এমনকি অমর্ত্য সেনের লেটেস্ট রিসার্চ বলেছিল সেই সময় যে 80% গ্রামীণ মুসলমান সম্প্রদায়ের মানুষরা মার্জিনাল পভার্টি লাইনে বিলং করেন। আপনি 2017 সালের সরকারি যে ওবিসি বি ক্যাটাগরিতে, মানে যে ক্যাটাগরির জন্য মুসলিম রিজার্ভেশনের সংখ্যা হয়েছে, আপনি রিভিউ অফ রিসার্চ জার্নালে প্রকাশিত ডেটা থেকে দেখতে পাবেন যে সেখানে ওবিসি বি ক্যাটাগরিতে টোটাল হায়ারিংয়ের সংখ্যা মাত্র 2টো, বাকি অর্ধেক ডিপার্টমেন্টে ওবিসি বি থেকে হায়ারের সংখ্যা 0। আপনি মুসলিমদের জন্য করুন, কেন করবেন না? মাইনরিটি কনসেপ্টটাই কনস্টিটিউশনে আনা হয়েছে যে যারা সংখ্যায় রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে পিছিয়ে পড়েছে, সেটা শুধু মুসলমান নয়, যে কোনো কাস্ট, যে কোনো ট্রাইব, যে কোনো সম্প্রদায়ের, যে কোনো কমিউনিটির মানুষ। কিন্তু ভোটের বাজারে এসে শুধুমাত্র মানুষকে মিসলিড করলে তো হবে না, কারণ বাস্তব চিত্রটা সে কথা বলছে না। স্বাস্থ্যসাথী আপনি করেছেন, খুব ভালো কথা, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড অধিকাংশ প্রাইভেট হসপিটালে অ্যাকসেপ্ট করে না। আমার নিজের পরিবারের ক্ষেত্রে সেই জিনিস আমি দেখেছি। আমি যখন হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলাম অফ দি রেকর্ড যে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডটা অ্যাকসেপ্ট করছেন না কেন, বাইপাসের ধারে নামজাদা হাসপাতাল, তারা বলল যে আমরা এতদিন অ্যাকসেপ্ট করেছিলাম,
কিন্তু ইন্স্যুরেন্সের নিয়মটা, এটা এক ধরনের ইন্স্যুরেন্স, এর নিয়মটা হচ্ছে যে আপনাকে কিছু দিতে হলো না, স্বাস্থ্যসাথীর আওতায় হয়ে গেল, আপনি বাড়ি চলে এলেন। কিন্তু হাসপাতাল তো বিনা পয়সায় করছে না, গভর্নমেন্টকে সেই ইন্স্যুরেন্সের টাকাটা হাসপাতালকে দিতে হবে। কিন্তু অধিকাংশ হাসপাতালের কোটি কোটি টাকা দেনা আছে, গভর্নমেন্ট রিপে করেনি, এবং সেটা করেনি ইচ্ছে করে নয়, গভর্নমেন্টের কাছে ফান্ড নেই। কি করে বুঝবেন? বাজেট খুলুন, ফিসকাল ডেফিসিট দেখলেই বুঝতে পারবেন, মোর দ্যান 5 to 6% ফিসকাল ডেফিসিট রয়েছে। তার মানে সরকারের যে পরিমাণ আয় হচ্ছে আর ব্যয়টা তার থেকে বেশি হয়ে যাচ্ছে, এই দুয়ের যে বিয়োগফল সেটা ক্রমাগত বাড়ছে। তার কারণ রেভিনিউ জেনারেট করবার জন্যে যে ধরনের ইকোনমিক পলিসি রিফর্মের দরকার সেটা নেই। এবং সবথেকে বড় তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তের সমস্যা হচ্ছে যে তারা কারোর কথা শুনতে চায় না, যেটা সিনিয়র লিডারশিপের সবথেকে বড় প্রবলেম। তাদের মধ্যে একটা ঔদ্ধত্য চলে এসেছে যে আমরা সব জানি। তারা কনসাল্টিং গ্রুপ হিসেবে যাদের রাখে তাদের কথা শোনে না, আইএএসদের কথা শোনে না, হাফ বেকড ইনফরমেশনের হিসেবে একটা স্টেটমেন্ট দিয়ে দেয়, মন্তব্য করে ফেলে। এই যে ক্রমাগত ঔদ্ধত্য এবং আমি সব জানি, একটা মানুষ কখনো সব জানতে পারে না। পণ্ডিত জওহরলাল নেহরুর মতো মানুষকেও কিন্তু প্রশান্তচন্দ্র মহলানবিশের মতো স্ট্যাটিস্টিশিয়ানের সাহায্য নিতে হয়েছিল। তা জওহরলাল নেহরু কি মূর্খ ছিলেন? তিনি তো বলতেই পারতেন যে ভাই প্ল্যানিং কমিশন আমিই সব করব, আমরা স্বাধীন ভারতের লিডারশিপ নিয়েছি, আমরাই করব। কেন মহলানবিশদের মতো লোকদেরকে রাখতে হয়েছিল? কেন তাহলে ভারত সরকার এখনও নীতি আয়োগের মতো এক্সট্রা কনস্টিটিউশনাল বডি রাখছে? সবই তো বলতে পারে যে রাজনৈতিক নেতারাই সব জানে। কিন্তু আমাদের এখানে কোনো রকম যারা রাজনীতি করছেন এই মুহূর্তে শাসক দলে, আপনি সেটা কি করে বুঝবেন? ধরুন একজন মন্ত্রী একটা ভুল তথ্য দিচ্ছে মঞ্চে উঠে, বা একটা ভুল কথা বলছেন, পিছনে সমস্ত আমলারা বসে আছে, অন্যান্য মন্ত্রীরা বসে আছে। কেন তারা চিফ মিনিস্টার বা কোনো সিনিয়র লিডার থাকলে বলছে না যে ম্যাডাম এটা ভুল বলছেন? আমরা যখন তাকে জিজ্ঞাসা করছি, আপনি বসে দেখছেন, আপনি জানেন যে ভুল বলছে, আপনি বললেন না, তখন তারা বলবে ভাই আমার কি চাকরিটা চলে যাওয়ার জন্য আমি বলবো? এইটুকু যে কনফিডেন্স নেই একটা গভর্নমেন্টের মধ্যে কাজ করছে লোকেরা, একটা আমলা বা কোনো কনসালটেন্ট বা কোনো ক্রিটিক সে যে ধরিয়ে দেবে, তার ভয় হয়ে যাচ্ছে যে কাল থেকে আমাকে তো চিঠি ধরিয়ে দেবে, সুন্দরবনে ট্রান্সফার করে দিতে পারে, সাসপেন্ড করে দিতে পারে। এইটা হলে তো কোনো গভর্নমেন্ট চলতে পারে না। গভর্নমেন্ট শুড অলওয়েজ টেক ইনপুট। তোমাকে ইনপুট নিতে হবে, মানুষের থেকে প্রপার রিসার্চ করে না, এদের কাছে কোনো ডেটা নেই, এরা সম্পূর্ণ ভাষা ধারণা দিয়ে চলছে। প্রপার সার্ভে স্যাম্পেল করে একটা মানুষকে যে দেওয়া, সেটা এরা করে না। এবং করে না বলেই এরা শুধুমাত্র দেখে না, এদের যারা এদের ভোটের অঙ্কটা সাজায়, তাদের কাছে খুব সিম্পল স্ট্র্যাটেজিটা হচ্ছে যে আপনি এমন একটা জিনিস দিন দ্যাট উইল ক্রিয়েট আ ডিরেক্ট ইম্প্যাক্ট টু ইউর বেনিফিশিয়ারি। তারা লার্জার ভিশনটা মানুষকে সেটই করাতে পারেনি যে ভাই আমি যদি এখানে কারখানা করি, হ্যাঁ কারখানাটা এস্টাবলিশ হতে আমার হয়তো 2 বছর সময় লাগলো, কিন্তু 2 বছর বাদে তুমি কী পাবে? তা দরকার নেই কারখানা করা, টাকা দিয়ে দিলাম, দেখো টাকা দিয়ে দিলাম, ইমিডিয়েটলি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাচ্ছে। আজকে নববর্ষের বাজারে দেখলাম একটা খবরের কাগজে, সম্ভবত আনন্দবাজার বা অন্য কোনো একটা কাগজে বেরিয়েছে যে চৈত্র সেলের বাজার অনেক বেড়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় মানুষজন কিনছে। একটা সংবাদপত্রের খবর কতখানি মিসলিডিং, এবং সেটাকে তৃণমূল কংগ্রেসের যারা শিক্ষিত মানুষজন তারাও শেয়ার করে বলছেন আরে এর মধ্যে কোনো বাহুল্য নেই রে ভাই, তুমি কনজিউমার ইকোনমিতে তোমার টাকাটা রোল আউট হচ্ছে, জিডিপি গ্রোথ হচ্ছে না, তোমার মানুষের আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে না, তোমার ইনসেন্টিভের টাকাটা তুমি আবার খরচ করে বাজারে ঢোকাচ্ছ। সো ইটস জাস্ট দ্য ক্যাশ ফ্লো, কিন্তু তোমার রেভিনিউ হলো না তাতে। আমার কাছে কোনো টাকা নেই, তুমি হঠাৎ করে আমাকে 5,000 টাকা দিলে, আমি 4,000 টাকার জামা কাপড় কিনে নিলাম, তাতে আমার লাভটা কী হলো? কনজামশন বাড়লো, কনজামশন বাড়লেই পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে? এইটা তো লঙ্গার সাস্টেনেবল ইকোনমিক প্ল্যান কখনোই নয়। এটা শর্ট টার্ম একটা ক্যাশ ফ্লো হলো, দেখিয়ে দিলাম 100 কোটি টাকার ক্যাশ ফ্লো হয়েছে বাজারে। এইটা করে মানুষকে বোঝানো হচ্ছে যে আপনি ইমিডিয়েটলি যেটা দেখতে পাচ্ছেন সেটাই সঠিক, সো এটাকেই ট্রাস্ট করুন। এইটা করে আজকে আমাদের অর্থনৈতিকভাবে আমরা ডেট্রিমেন্টাল হয়ে গেছি। এবং আপনাকে এটা বলে দিচ্ছি আপনার চ্যানেলে যে এই মুহূর্তে বাংলার যুব সমাজ শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, মেধায় ভারতবর্ষের অন্যান্য জায়গাগুলি থেকে বা বৃহত্তর যে বাজার, সেই বাজারের প্রতিযোগিতা থেকে অন্তত 2 দশক পিছিয়ে গেছে। তারা বুঝতে পারছে না যে তারা কি করছে। যে ছেলেমেয়েগুলিকে আমাদের বলা উচিত ছিল যে ভাই সন্ধে হলে তুমি লাইব্রেরিতে যাও, তুমি খেলার মাঠে যাও, তুমি এমন কিছু করো যেটা প্রোডাক্টিভ, তুমি একটা আর্টওয়ার্ক করতে পারো, লিখতে পারো, তর্ক বিতর্ক করতে পারো, তারা পার্টি অফিসে বসে কতগুলো খবরের চ্যানেল চালাচ্ছে, সেইখানে কতগুলো লোক
তারা অবান্তর যুক্তিতর্ক করছে, যে যুক্তিতর্কের কোনো রেজলিউশন নেই। আজ অবধি এতদিন ধরে এই যে টিভিতে ডিবেট হয়, আমিও কতবার গেছি, আপনি আমাকে বলুন তো যে একটা ডিবেটের কোনো সলিউশন মেথড হয়েছে? আমরা ডেটা বলছি, বলছি, বাট হোয়াট ইজ দ্য সলিউশন? আমি বলছি যে এইটা, ও বলছে ওইটা, সে বলছে সেইটা, হ্যাঁ হলো, ক্যাচর ক্যাচর করে আমরা একটা বিশৃঙ্খলা করলাম, লোকে খুব হাততালি দিল, আনন্দ করলো, বাড়ি চলে এলাম। বাট সোশ্যাল ইম্প্যাক্টটা কী হচ্ছে? আমি যে এতগুলো ডেটা টেলিভিশনের পর্দায় দিয়েছি, আজ অবধি একটা সরকারি আমলা সেটাকে মানে তাৎপর্য দিয়ে দেখেছেন যে সত্যি তো এটা বলছে, আমরা একটু রেফার করে দেখি, যে এভাবে ভেবে দেখি। যদি ভাবতেন তাহলে তো তার ইমপ্লিমেন্টেশন হতো কাজে। ইমপ্লিমেন্টেশন নেই কেন? প্রশাসন কতখানি ভিশনলেস। আপনাকে একটা সহজ এক্সাম্পল দিই, আমার বাড়ির সামনে, আমার নিজের চোখের সামনে দেখা ঘটনা। আপনি যদি কোনো দিন বিটি রোড দিয়ে যান, দেখবেন কিছুদিন আগে হঠাৎ করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে একটা প্রকল্প লঞ্চ করলো যে আমরা অটো লেন আলাদা করব, যে অটো কনজেস্টেড করছে। ঠিক কথা, কনজেস্টেড করবার জন্য আমরা অটো লেন আলাদা করব। এটা করবার জন্য আমার প্রথমে কি করতে হবে? আমাকে দেখতে হবে রুট কজগুলো কী কী। রুট কজগুলো হচ্ছে যে আমার বিটি রোডের ধার বরাবর যে দোকানগুলো আছে সেখানে অনেক হকার্স রয়েছে, এমনকি যেগুলো রেজিস্টার্ড দোকান তাদেরও এক ধরনের আনঅথরাইজড পার্কিং লবি ওইখানে রাস্তার পাশে গাড়ি পার্ক করে রাখে। এবং রাস্তাটাকে যখন আমি এক্সটেন্ড করতে যাচ্ছি, আমাকে রাস্তার কনস্ট্রাকশনটা পুরোটা কমপ্লিট করতে হবে, তারপরে আমাকে লেন ওয়াইজ সেটাকে ভাঙতে হবে, এবং যে হকারগুলি বসে রয়েছে তাদের একটা রিসেটেলমেন্টের ব্যবস্থা করতে হবে। যে সমস্ত বড় রেস্তোরাঁ, মল, দোকানপাট এগুলো রয়েছে তাদের ক্রেতাদের জন্য পার্কিংয়ের জন্য একটা বিকল্প ব্যবস্থা করতে হবে। একটাও করলো না, অটো লেন করলো। অটো লেনটা ছোটো হয়ে গেল, এবং প্র্যাকটিক্যাল সমস্যা দেখুন, অটো লেনটা এমন ছোট করলো যে দুটো অটো পাশাপাশি যেতে পারবে না। এবার আপনাকে মাথায় রাখতে হবে একটা বাস আর অটোর মধ্যে পার্থক্য কী। বাসকে তাও আপনি বলতে পারেন যে স্পেসিফিক স্ট্যান্ড ছাড়া তুমি দাঁড়াবে না, কিন্তু অটোকে বলা যায় না। অটোকে আমি বললাম এই গলিতে আমার নামিয়ে দাও, আমার নামিয়ে দিল। অটোর কোনো স্পেসিফিক স্ট্যান্ড হয় না, অটো বা টোটোর। এইবার ঘটনাটা হচ্ছে যে যখনই একজন প্যাসেঞ্জার নামছে, পেছনে 6টা অটো দাঁড়িয়ে যাচ্ছে, জ্যাম, নয়েজ পলিউশনে ওই করছে, গালাগাল করছে, এ করছে, সে করছে। এবার এই হ্যাপাজেটটা থেকে বেরোতে গিয়ে জাস্ট এক সপ্তাহ আগে আমার বাড়ির সামনে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, এক বয়স্ক লোকের পড়ে মাথা ফেটে গেছে। কোনো কারণ নেই, ম্যানেজমেন্ট ফেইলিয়ার। তার কারণ রাস্তাটা পুরো তৈরি করেনি, গর্তে ভর্তি, রাস্তাটা ছোট। একটা অটো মানে ওয়ান লাইন অটো যদি যায় তাহলে তোমাকে ভাবতে হবে যে অটোটা দাঁড়াবে কোথায়, প্যাসেঞ্জার ওঠা নামানোর জন্য তোমার প্যাসেজ দিতে হবে। এমন রাস্তা হওয়া উচিত ছিল যে একদিক দিয়ে যে দাঁড় করাবে সে বাদিকে দাঁড়িয়ে যাবে, ডান দিক দিয়ে যে যাবে না সে সোজা বেরিয়ে চলে যাবে। সেটা নেই, ওখানে কনজেশন হয়ে গেল, ধাক্কাধাক্কি হলো, অটোয় ধাক্কাধাক্কি খেয়ে একজন পড়ে মাথা ফেটেছে। কিছুদিন আগে রথতলায় একজন ট্রাফিক পুলিশের কাজ করতেন, ভলান্টিয়ারি, পরে পার্মানেন্ট হয়েছিলেন, তিনি বাস চাপা পড়ে মারা গেছেন। পরিষ্কার এগুলো অদূরদর্শী ম্যানেজমেন্ট পাইপলাইনের আউটকাম। তার কারণ হচ্ছে যে যাদেরকে বসানো হয়েছে এবং যারা এই অ্যাডমিনিস্ট্রেটিভ লিডার, এক্সিকিউটিভ বডি, এদেরকে যারা লিড করছেন তাদের কোনো ভিশন নেই। তাদেরকে বলা হচ্ছে তারা ইম্পালসিভ মোশনে কাজ করছেন। একটা প্রজেক্ট করতে গেলে আমার স্টেক হোল্ডার কারা, তার রিস্ক ফ্যাক্টর কী আছে, তার আউটকাম কী আছে, এবং মানুষের থেকে সেটার ইনপুট নেওয়া, প্রজেক্টটা এক্সিকিউট হয়ে যাওয়ার পরে সেটাকে আরও যাতে রেকারিংয়ে সেটার কী কী প্রবলেম হচ্ছে সেটাকে দেখা, রিভিউ অ্যান্ড ফিডব্যাক নেবে না। আপনি পুলিশকে, আমি 2-3 বার পুলিশকে বলেছি যে আপনাদের এই পদ্ধতিটা তো ভুল হচ্ছে, তখন আমাকে তারা বলছে হ্যাঁ তোমার সবেতেই অসুবিধা, তুমি সবেতেই বেশি বলো, সোশ্যাল মিডিয়ায় কেউ কিছু বললে বলবে হ্যাঁ তৃণমূল করে দিয়েছে অটো লেন, তুমি এসে বলছো। আরে ভাই, তোমাকে ফিডব্যাক নিতে হবে লোকের। পৃথিবীর যে কোনো প্রজেক্টের নিয়ম হচ্ছে ফিডব্যাক নেওয়া। একটা সফটওয়্যার প্রোডাক্ট বানালেও কাস্টমারদের পাঠানো হয় যে ফিডব্যাক দিন। তাহলে এই গুগল প্লে স্টোরে আপনি যে অ্যাপ ডাউনলোড করেন, তাহলে গুগলের মতো অ্যাপ কেন আপনার থেকে ফিডব্যাক নেয়? বলতেই তো পারে যে ভাই আমরা আইটি কিং, তোমার ফিডব্যাকে আমার কী যায় আসে ভাই, তুমি কে না কে কাস্টমার। তার কারণ ওই একটা ফিডব্যাকেও যদি একটা ফল্ট আসে, এটা কোম্পানির দায়িত্ব এই ফল্টটাকে ঠিক করা। এই স্ট্র্যাটেজিটা বা এই চিন্তাভাবনাটা একটা গভর্নমেন্টের থাকতে হবে। গভর্নমেন্ট সব জানতা, সে যা করবে আমাকে একদম ডিরেক্টিভ প্রিন্সিপালের মতো সেটা মেনে নিতে হবে। এই যে একমুখী কমিউনিকেশান, সেটাই আলটিমেটলি এই আমাদের বাংলাকে বা সর্বভারতীয় যে রাজনৈতিক প্রেক্ষাপটকে আজকে তলানিতে এনে দাঁড় করিয়েছে। আমার একটু বেশ জানতে ইচ্ছা করে, এই ভোটের বাজার এলেই অভিনেতা এবং অভিনেত্রীরা দাঁড়িয়ে পড়েন বিভিন্ন কেন্দ্রে, বিভিন্ন দলের হয়ে, বিভিন্ন নাম। আমি বলছি তাহলে কি রাজনীতিটা ঠিক এদিকে এগোচ্ছে যে এই যে নেতা হতে গেলে আগে একটু অভিনেতা হতে হয়? দেখুন, প্রথম কথা হচ্ছে আগে বুঝতে হবে যে এই ফিল্মের লোকেরা কেন হঠাৎ করে রাজনীতিতে যাচ্ছেন।
নিশ্চয়ই তার মানে তারা যে প্রফেশনে ছিলেন সেখান থেকে তাদের কোনো একটা স্যাটিসফ্যাকশানের অভাব হচ্ছে। কী স্যাটিসফ্যাকশানের অভাব? টাকার অভাব, ফেমের অভাব, কাজের অভাব, কিছু একটা অভাব নিশ্চয়ই হচ্ছে। ধরুন আপনি সাংবাদিকতা করছেন, আপনি এনজয় করছেন, স্যাটিসফ্যাকশান আছে, মানুষজন দেখছে, আপনার সাথে তর্ক বিতর্ক করছে, আপনি কিছু একটা ইনপুট পাচ্ছেন, ভালো লাগছে বলে করছে। যেদিন আপনার ভালো লাগবে না সেদিন আপনি সাংবাদিকতা ছেড়ে হয়তো অন্য কিছু করবেন। এই অন্য কিছুতে যাওয়ার আগের ফ্যাক্টরটা হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশান, অথবা এইখানে আমি যা চাইছিলাম সেটা পাচ্ছি না, তাই বেটারমেন্টের জন্য যাচ্ছি। যেভাবে কোম্পানি সুইচ করে, যেভাবে মানুষ চাকরি ছেড়ে অন্য চাকরিতে যায়, প্রফেশন চেঞ্জ করে, এখানে কেন করছে? কেন করবে না? গভর্নমেন্ট তার ভোট নেওয়ার জন্যে বিভিন্ন রাজনৈতিক দল এই বিভিন্ন জায়গার ফেমাস মুখগুলোকে নিয়ে আসছে, সেরা ক্রিকেটার, সেরা গায়ক, সেরা আচ্ছা, তুমি তার প্রফেশনের এক্সপোজারের জন্য কি করেছো ভাই? বাংলা ছবি বছরে আগে 60খানা 70খানা বাংলা ছবি তৈরি হতো, এখন সেটা কেন 50-এর ঘরে নেমে আসছে? 1990 সালে তরুণ মজুমদারের ছবি আপন আমার আপন, সে যদি 30-35 লক্ষ টাকা বাজেটে তৈরি হতে পারে, তাহলে আজকে মানে প্রায় 300-400 গুণ মুদ্রাস্ফীতি হয়ে গিয়ে আজকে 2024 এসে দাঁড়িয়ে কটা বাংলা ছবির বাজেট 30 লক্ষ টাকা? অধিকাংশ ছবি ওয়েব সিরিজের বাজেট তার থেকে অনেক কম। তার মানে কি, তোমার ফিল্মের ইকোনমিক গ্রোথ হয়নি, তোমার বাজেট লেভেল থেকে লসে আছে। তোমার আজকে ধরো ফর এক্সাম্পল আর্টিস্ট ফোরাম, ফিল্মের যে আমাদের অভিনেতাদের যে ফোরাম আছে, আমার মেম্বারশিপ নম্বর যদি ভুল না করে থাকি 4200 কত, তার মানে অ্যাটলিস্ট 4000 মেম্বার রয়েছেন সেখানে, 4000 মেম্বার এমপ্লয়েড। আর্টিস্ট ফোরাম খুলে ফেলেছেন, গিল্ড নিয়ে এত বড় বড় কথা ইত্যাদি, বিরাট বিরাট কথা। আপনি মেম্বারশিপ যে নিচ্ছেন, আর্টিস্ট ফোরামে নিচ্ছেন, টেকনিশিয়ান ফেডারেশন গিল্ডে নিচ্ছেন, যখন আপনার শুটিং করছে, কেউ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে, আপনি গিল্ড গিয়ে হুজ্জুতি করছেন, বলছেন বেশি লোক নিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে ইত্যাদি করে আপনি ফোর্সফুল এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের ব্যবস্থা করছেন। আপনি কেন বলছেন না যে প্ল্যাটফর্ম একটা তৈরি করব যাতে এমনিই আমার এমপ্লয়মেন্ট লোককে নিতে হয়? আপনাকে গাজোয়ারি করে কেন লোককে ঢোকাতে হচ্ছে? তার কারণ তারা জানে তাদের সেই মেধা এবং দূরদর্শিতা নেই। আপনার যদি বাজার থাকে, আজকে ধরুন ফর এক্সাম্পল বম্বের মতো বাজার, অনেকেই জানবেন যে সেখানে গেছে, স্ট্রাগল করছে, 1-2 মাস হয়তো একটু সার্ভাইভ করতে হচ্ছে, কিন্তু বছরের পর বছর কর্মহীন বসে আছে এরকম পাবেন না। কিছু না কিছু করে সে একটা মোটামুটি জায়গা তৈরি করছে, হয়তো প্রথমে 5000 টাকা দিয়ে শুরু করে পরে 50,000 টাকায় যাচ্ছে, কিন্তু সে পাচ্ছে কিছু একটা। কিছু না পাক, 4টে অডিশনের জন্য বা 4টে ইন্টারভিউয়ের জন্য তাকে ডাকছে, সেই নেটওয়ার্কটা তো তৈরি হচ্ছে। আপনি বাংলায় কটা অডিশন হচ্ছে, কটা ফিল্ম তৈরি হচ্ছে? কেন বড় বড় অভিনেতারা ফিল্ম ছেড়ে টেলিভিশনমুখী হচ্ছেন? ওটিটি প্ল্যাটফর্মের সংখ্যা কেন বাড়ছে না? বাংলা ফিল্মের বাজেট কেন বাড়ছে না? কেন হলের সংখ্যা বাড়ছে না? কোনো প্রশ্ন নেই। এবার যখনই এই জিনিসগুলো হচ্ছে না, অভিনেতারা কর্মহীন হচ্ছেন এবং দেখছেন তারা রাজনীতিতে দাঁড়িয়ে এত পরিমাণ টাকা পয়সা ইত্যাদি রোজগার করা যায়। আজকে দেব, মিমি, এই যে এরানা এসছেন, আজকে যদি দেবের কথা আমি বলি, এর আগেও বলেছি বিভিন্ন চ্যানেলে, যে দেব যতদিন ফিল্মে স্টার ছিলেন, মানে যার নামে কাঁপতো ইন্ডাস্ট্রি এক সময়, সেই স্টার থাকাকালীন তার যা জীবনযাপন, তার যে রকম বাড়ি গাড়ি, যা তার অবস্থা, আর্থসামাজিক অবস্থা, আর এমপি হয়ে 10 বছর থাকার পরে যখন বাজার কমলো, ছবির সংখ্যা কমলো, বাজেট কমলো ইত্যাদি কমলো, দেবের কিন্তু উত্থানটা বাড়লো, অর্থনৈতিক উত্থান। কীভাবে হলো এটা স্বয়ং দেব বলতে পারবেন, আমরা জানি না। কিন্তু সে যে ধরনের ফ্ল্যাটে থাকতেন তার থেকে 3 গুণ বড় ফ্ল্যাটে থাকেন। তিনি যে ধরনের যে কটা গাড়ি ছিল তার থেকে অনেক বেশি দামি গাড়ি তিনি চড়লেন, কিন্তু তার ফিল্মের বাজেট কিন্তু কমলো, হল কিন্তু বন্ধ হলো, ফিল্মের অডিয়েন্স কিন্তু কমলো। তার মানে নিশ্চয়ই আমাকে ধরে নিতে হবে যে ফিল্ম থেকে রোজগার তার হলো না। তাহলে কোথা থেকে হলো সেটা অডিয়েন্স নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে যদি সেখান থেকেই হয়, তাহলে মানুষ হিসাবে আমরা তো আমরা সবসময় তো গ্রিডি আলটিমেটলি। তো আমার গ্রিডটা স্যাটিসফাই করতে গেলে আমি যদি দেখি যে ওই প্রফেশন থেকে আমার বেটার ইকোনমিক এক্সপোজার থাকছে, ওয়েলথ ক্রিয়েশন বেশি থাকছে, কোন মানুষ যাবে না? যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ যাবে। আপনি এখানে বাজার তৈরি করে দিন। আপনাকে মনে রাখতে হবে যে শাহরুখ খানের যদি 2000 কোটি টাকার ওয়েলথ থেকে থাকে বম্বেতে, তাহলে বম্বেতে 20,000 কোটি টাকার কাজ হচ্ছে সারা বছর। তার রিফ্লেকশন হিসেবে শাহরুখ খান আজকে 2000 কোটি টাকার মালিক। কিন্তু আমার টালিগঞ্জে 600 কোটি টাকার কাজ হচ্ছে কি, যে একজন পলিটিক্যাল ফিল্ম স্টার সে 6 কোটি টাকার বাড়িতে থাকবেন বা 6 কোটি টাকার ওয়েলথ থাকবে তার। এই দুটো তো কন্ট্রাডিক্ট করছে।
তা যখনই কন্ট্রাডিক্ট করছে আমাকে ধরে নিতে হবে যে অবশ্যই ফিল্মের রোজগারের থেকে তার অন্য কোনো ইনপুট সোর্স আছে। এবার সেই কারণেই অন্যান্য প্রফেশন থেকে লোকেরা পলিটিক্সে চলে আসছেন, এবং এটা এই রাজনৈতিক দলগুলোর সেই বুদ্ধি নেই, তারা বুঝতে পারছে না, তারা যে হ্যাঁ ভোটে হয়ে গেল, এই জিনিসগুলো হয়ে গেল। এতে আলটিমেটলি আজ থেকে 5-10 বছর বাদে যে সাংস্কৃতিক চিত্রটা দাঁড়াবে, যে মানুষ অন্য কোনো প্রফেশনে যেতে চাইবে না। আপনি দেখুন বাংলা এবং বাংলার মিডিয়া, বাংলার সাধারণ মানুষ একমাত্র যারা ভোট নিয়ে এত ভাবিত। রাস্তাঘাটে, বাসে, ট্রামে, ট্রেনে সবাই একটা মানে আরে ভাই এটা কি, এত তো আলোচনার কী আছে এর মধ্যে। অন্য কোনো সভ্য দেশে, আমি গুজরাটেও গেছি, কেউ এত ভাবিত না। আমি কর্ণাটকেও গেছি, কিছুদিন আগে কেরালাতেও গেছিলাম ভোটের সময়, কেউ এত ভাবিত না। হ্যাঁ ভোট হচ্ছে, বিভিন্ন লোক বিভিন্ন পার্টি করে, মিটিং মিছিল সব হচ্ছে, সভা সমিতি হচ্ছে, সোশ্যাল মিডিয়া বিপ্লব হচ্ছে, সবই হচ্ছে। কিন্তু বাংলার মতো সবাই মিলে মানে একেবারে মানে গায়ক থেকে ক্রিকেটার থেকে সবাই মিলে মেতে উঠেছি যে তৃণমূল ভালো না বিজেপি ভালো বা সিপিএম ভালো, এই মূর্খামি কেউ করছে না। রাজনীতির প্রতি এই অতিরিক্ত ঝোঁক তৈরি হওয়া সমাজের পক্ষে ক্ষতিকারক। কারণ তুমি রাজনীতি, তার মানেটা কি? তার মানে হচ্ছে যারা পাওয়ারে বসে আছে তারা সেই এক্সপোজার ক্রিয়েট করতে পারেনি, তারা সেই সোশ্যাল ওয়েলফেয়ার করতে পারেনি, তারা সেই দিশাটা মানুষকে দেখাতে পারেনি, তারা সেই অ্যাম্বিশন এবং অ্যাসপিরেশন সেট করতে পারেনি। সেই কারণে আমরা সারাক্ষণ ভাবছি যে ওইটাই একটা মোহ, ওইটাই যাই, ওইখানে গিয়ে করি, সমস্ত কিছু ছেড়ে দিই, ভোটে দাঁড়াই, এমএলএ হয়ে যাই, এমপি হয়ে যাই, কাউন্সিলর হয়ে যাই, টাকা পাবো, ক্ষমতা পাবো, সরকারি মাইনে হবে, 4টে সিকিউরিটি পাবো, সরকারি চাকরিজীবীর মতো যা যা বেনিফিট সেগুলো পাবো। এইটা বাংলা এবং বাঙালিকে এবং বাংলার যুব সমাজকে যে কত দিন পিছিয়ে দিয়েছে গোটা পৃথিবীর বাজার থেকে আপনি চিন্তা করতে পারবেন না। আমার খুব খারাপ লাগে যখন আমি বাংলার টিপিক্যাল ইউথদের সাথে কথা বলি যে তাদের পৃথিবীর যে বৃহত্তর, তারা একটা বই পড়ে না, লিটারারি সামিটে যায় না, তারা সর্বক্ষণ মমতা মোদি এর মধ্যে ডুবে আছে। বেশিরভাগ বিভিন্ন রাজনৈতিক দলে তাদের কোনো ইনপুট নেই। যেরকম কার্টুন নিয়ে আমি এটা খুব অবাক হয়েছিলাম যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা কার্টুন নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল। একটা কার্টুনে দেখা গেছিল মমতা ব্যানার্জি লাথি মেরে একটা মই গোছেরকে ফেলে দিচ্ছেন, তার মধ্যে প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার এরা সব রয়েছেন ইত্যাদি ইত্যাদি। তো পলিটিক্যাল কার্টুন নিয়ে বেশ কিছু বিতর্ক সভায় আমাকে ডাকা হয়। আমি খুব অবাক হলাম যে পলিটিক্যাল কার্টুনের ইতিহাসটা সেই স্পিকারদের মধ্যে কেউ জানে না। আমি যখন ইউরোপিয়ান কার্টুনকে রেফার করছি, আমি যখন জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধীর কার্টুনকে রেফার করছি, আমি যখন বলছি যে শঙ্কর যখন হিন্দুস্তান টাইমসে লিখেছিলেন, তারপরে যখন শঙ্কর একটা কার্টুন সংকলন প্রকাশ করেন, তার মুখবন্ধ লিখেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু স্বয়ং, যাকে কার্টুনাইজ করতেন শঙ্কর, সেই পলিটিক্যাল ইতিহাস যখন বলছি হাঁ করে তাকিয়ে আছে। তার অবাক হয়ে যাচ্ছে যে মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন নিয়ে কার্টুন প্রকাশিত হয়েছে কাগজে। কারণ তাদেরকে ইতিহাসটা প্রপারলি বলা হয়েছে, না তাদের ভবিষ্যৎটা প্রপারলি বলা হয়েছে। তাদেরকে শুধু একটা বাবল লুপের মধ্যে তৈরি করে তাদেরকে বলা হচ্ছে এই একে বলো, ওকে বলো, একে বলো, একে বলো করে থেমে যাও, দিয়ে তার মধ্যে চলতে থাকো। বৃহত্তর কোনো অ্যাসপিরেশন আমরা আমাদের সমাজের জন্য, বাংলার সমাজের জন্য অ্যাটলিস্ট এখনও পর্যন্ত তৈরি করে উঠতে পারিনি।